সুপ্রিয় দর্শক, আমি ক্যাপ্টেন হাসিব হাসান খান সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব দীর্ঘ আন্দোলনের দুই মিত্র শক্তি নির্বাচনের মাঠে মুখোমুখি, হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। এ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমরা স্টুডিওতে দুইজন সুবক্তা এবং আমন্ত্রণ জানিয়েছি। আমার সাথে রয়েছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপির। আরও রয়েছেন বিশিষ্ট লেখক ও শিক্ষক প্রকৌশলী মারদিয়া মুমতাজ। আপনাদের দুজনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। উনি আপা, আপনাকে দিয়ে শুরু করি আমরা আজকে। ইতিমধ্যেই নির্বাচনে আমরা অনেক দূর এগিয়ে গেছি, কিন্তু ইস্তেহার এখনো দেয়া হয় নাই। তারপরও আমরা আপনাদের বেশ কিছু কর্মসূচি নিয়ে আমাদের কাছে এসেছে জিনিসগুলি। তো বলা হচ্ছে যে আপনারা ক্ষমতায় গেলে, সরকার গঠন করলে আপনারা ফ্যামিলি কার্ড দিবেন, কৃষক কার্ড দিবেন। আপনার কাছে একটু জানতে চাই একটু যে এই ফ্যামিলি কার্ড বলতে কিংবা কৃষক কার্ড বলতে আপনারা কি বোঝাচ্ছেন? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন। আমরা ইশতেহারের কাজ করছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন নিশ্চয়ই যে আমাদের চেয়ারম্যান সাহেব ইঙ্গিতও দিয়েছেন, ফ্যামিলি কার্ড বিষয়ে কথা বলেছেন উনি যে আই হ্যাভ এ প্ল্যান। তো একটা প্ল্যান তো নিশ্চয়ই আছে, সেই প্ল্যানের একটি অংশ বাংলাদেশের নারীদের বিষয়ে থাকবেই। কারণ হচ্ছে যে 50 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড 5 থেকে 7 বছরের জন্য দেওয়ার একটা পরিকল্পনা আমাদের আছে। এটা একটা ডেমোক্রেটিক প্রসেস, নির্বাচন পরবর্তী সরকার, সেটার মাধ্যমে আমরা চেষ্টা করছি যেন জাতীয় পর্যায়ে হোক কিংবা লোকাল পর্যায়ে যেভাবেই হোক, যে ডেমোক্রেটিক একটা প্রসেস এটা চালু করা। দেখেন, বাংলাদেশে এই দীর্ঘদিন পর একটা নির্বাচন হতে যাচ্ছে। 3টা টার্ম, 14, 18, 24 নির্বাচন বলে কিছু হয়নি। 2008টাকেও আমি সবসময় ধরি, কারণ আপনারা নিশ্চয়ই প্রণব মুখার্জি বাবুর যে বইটা দ্য কোয়ালিশন ইয়ার্স সেটা পড়েছেন। সেখানে তো বলাই কেউ নির্বাচনের দন্তান্ন কিছুই হয়নি। 6 কোটির বেশি নারী ভোটার আছে এবারও, প্রায় 13 কোটি ভোটারের ভেতর। কাজেই এই নারী ভোটারদের কথা মাথায় রেখে আপনারা জানেন যে বিএনপি অতীতেও কিন্তু নারীদের জন্য সবচাইতে বড় যে সেক্টরটা পোশাক শিল্প, গার্মেন্টস, সেখানে লক্ষ কোটি নারী শ্রমিকরা কাজ করছেন। মহিলা পুলিশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় প্রথম নারীদের যে অংশগ্রহণ সহ রেমিটেন্স, নারীরা কাজ করছেন বিদেশেও এবং বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। আমাদের দেশনেত্রীর বেলায়ও আপনারা জানেন যে অবৈতনিক শিক্ষা সেটা উনি করেছিলেন, এবং উপবৃত্তি, যেটা একটা খুব যুগান্তকারী একটা সিদ্ধান্ত ছিল, সেটা আমাদের দেশনেত্রী ওনার সময় উনি করেছিলেন। এই রকম নারীদের উন্নয়ন, নারীদের ক্ষমতায়ন, নারীদের অর্থনৈতিক মুক্তি, নারীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, এই বিষয়গুলোতে বিএনপি সবসময় আপনার চেষ্টা করে। বিএনপি, আমাদের দল থেকে একটা জিনিস বলা হচ্ছে যে দেশের প্রত্যেকটি পরিবারের মায়েরা এবং নারীরা, তাদেরকে আমরা ফ্যামিলি কার্ড দেওয়ার কথা ওনারা বলছেন। প্রত্যেকটি গ্রামে কৃষক ভাইদের জন্য, আপনি যেটা বললেন কৃষি কার্ড, যেটা কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড দেওয়ারও একটা ব্যবস্থা, এবং সেই সুবিধাটা তাদেরকে আমরা বিএনপি দিতে চাই, যে দেশের নিম্ন আয়ের মানুষ, তাদের যে খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, এগুলো নিশ্চিত করতেই, নারীদের স্বাবলম্বী করতে দীর্ঘমেয়াদী ফ্যামিলি কার্ড আবার চালু করার একটা ব্যাপারও আছে কৃষি কার্ডের পাশাপাশি। এখন আশা করে আমাদের দল যে কার্ডের মাধ্যমে পরিবারের প্রধান নারীর হাতে নগদ অর্থ বা সম পরিমাণ খাদ্যপণ্য পৌঁছে দেয়া হবে, এটা তাকে একটা কমফোর্ট জোনের ভেতর আনা আর কি। এখন লক্ষ্য হলো যে আমি যেটা বললাম 5 থেকে 7 বছর, এই একটা টাইম আমরা পরিবার ভিত্তিক সাপোর্ট দিয়ে স্থানীয় অর্থনীতি এবং সেই সাথে আপনার জনগোষ্ঠীর জীবনমান, সেটাকে উন্নত আমরা করতে চাই। বিএনপির ফ্যামিলি কার্ডটা মূলত নগদ সহায়তা বা সমপরিমাণ খাদ্যপণ্য প্রদান, এর মধ্যে সামাজিক সাপোর্টের একটা মডেল।
এই মডেলটা প্রথম ধাপে প্রান্তিক নিম্ন আয়ের পরিবার ওনাদেরকে দেয়া হবে এবং ধীরে ধীরে 4 কোটি পরিবারকে এই সেফটি নেটের আন্ডারে আনতে চায়। এখন কার্ডে দেওয়া অর্থ পরিবার প্রধান নারীকে বরাদ্দ করা হবে যাতে তিনি পরিবারে সন্তানদের শিক্ষা, সন্তানদের স্বাস্থ্য, সন্তানদের ছোট ছোট যে বিনিয়োগের ব্যাপারগুলো থাকে সেগুলো করতে পারেন। এটাতে এখন অনেকে মনে করছেন যে ফ্যামিলি কার্ড কর্মসংস্থান এবং সেই সাথে স্থানীয় অর্থনীতিতে উদ্দীপ্ত করবার পাশাপাশি দেশের জিডিপি বৃদ্ধিতে ইনশাল্লাহ সহায়ক হবে এবং সেই সাথে সঠিক ভুক্তভোগী নির্বাচন করার ব্যাপার আছে, স্বচ্ছ বিতরণ পদ্ধতিটা আমাদের এনশিওর করবার ব্যাপার আছে এবং মনিটরিং যেই ব্যবস্থা সেটাও এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। এখন এই ফ্যামিলি কার্ডের যে ফ্রেম সেটা তৈরি করে বিতরণ কৌশল, অর্থায়নের উৎস সেগুলো ভোটের পর নির্ধারণ করা হবে ইনশাল্লাহ এবং পরিকল্পনা অনুযায়ী মাসিক সহায়তা হিসেবে নগদ খাদ্যপণ্য বিতরণ এবং এটা দেশের বিদ্যমান যেই সামাজিক নিরাপত্তা নেটওয়ার্কটা আছে সেটার সাথে সমন্বয় করা। আচ্ছা, আমরা একটু ইয়ার কাছে আসি, মার্দিয়া আপা আপনার কাছে আসি। একই ধরনের প্রোগ্রাম আমাদের দেখছি যে বাংলাদেশ জামাত ইসলামও করার কথা বলছেন। তারা বলছেন কর্মসংস্থান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। এটাকে যদি একটু এক্সপ্লেন করতেন আপনি, কিভাবে কর্মসংস্থান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা জামাতে ইসলাম করতে চাচ্ছেন। জি, আপনাকে ধন্যবাদ এবং যারা আমাদেরকে শুনছেন তাদেরকে সহ আলোচক সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। তো দেখেন, একটা সমস্যাকে এক একজন এক একটা উইন্ডো দিয়ে দেখে। এখন ইসলামের একটা মূলনীতি হচ্ছে, আমরা একটা গল্প জানি যে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহায্য চাইতে এসেছিল। উনি বলেছেন, তোমার কাছে কি বিক্রি করার মতন কিছু আছে নাকি, সেটা নিয়ে আসো। এরপর তিনি কাউকে বললেন যে এটা কি কেউ কিনে নিবা কিনা, এবং এই পয়সাটা দিয়ে সে যেন আজকের জন্য খাবার কিনে আর কালকের জন্য কিছু পুঁজি সংগ্রহ করে। তো ইসলামের মূলনীতি আসলে এটাই, মানুষকে আমি বিনা দ্বিধায় কিছু পয়সা হাতে দিয়ে দেওয়া, সেটা ব্যবহার এনশিওর করা কঠিন, কিন্তু আমি যখন তাকে একটা কাজে ঢুকিয়ে দিব তখন তার রিসোর্স ম্যানেজমেন্ট, তার অভাব পূরণ এটা প্রপারলি হবে, কারণ প্রত্যেকের অভাব তো এক এক রকম, এক একটা পরিবারের নিড এক এক রকম। তো এখানে আপনি জানেন আমাদের দেশে ভিজিএফ কার্ড বা টিসিবির কার্ড আছে এবং এগুলোর পেছনে অনেক বড় দুর্নীতির ব্যাপার আছে। তো এই জন্য জামাত একটু আরেকটা আঙ্গিক থেকে এই সমস্যাটাকে দেখতে চাচ্ছে আমার মনে হচ্ছে। সেটা হচ্ছে যে আমরা কর্মসংস্থানের চেষ্টা করব, এটা বলা হচ্ছে। সেটা কি রকম? আমাদের দেশে এখন যে শিক্ষা ব্যবস্থা, আপনি জানেন দুইটা প্রধান ধারা যদি বলি আমরা, যে মূলধারা এবং ভোকেশনাল, এই দুইটার মধ্যে আমরা দেখেছি যে আমাদের ইউনিভার্সিটিগুলো ব্রিটিশরা যেমন করে দিয়ে গেছে সেগুলোই আছে, এবং এখানে কিছু দাস তৈরি হচ্ছে, কর্পোরেট স্লেভস তৈরি হচ্ছে। একইভাবে ভোকেশনালেও এমন একটা শিক্ষা ব্যবস্থা যে যেখানে স্কিল তো দূরের কথা, যেখানে স্কিল হওয়ার কথা ছিল, স্কিল তো দূরের কথা, এটা একটা নেগলেক্টেড সিস্টেম হয়ে গেছে। অনেক অনেক ভর্তুকি দিয়েও এটাকে উঠিয়ে আনা যাচ্ছে না। কারণটা কি? কারণ হচ্ছে একটা ফিল্ডে বিদেশে রপ্তানি করি বা দেশে কাজে লাগাই, আমার যদি 1000 ইঞ্জিনিয়ার লাগে, আমার এখানে দেখা যাচ্ছে মানুষের মধ্যে একটা সার্টিফিকেট সেভি একটা ব্যাপার আছে। আমাদের দেশের মানুষ সার্টিফিকেট খুব পছন্দ করে। তো এটার জন্য এত এত প্রতিষ্ঠান, 1000 যদি আমি লোক আমার দরকার হয়, সেখানে হয়তো আমি 5000 প্রডিউস করছি, কিন্তু আরেকটা জায়গায় আমার স্কিল লোক দরকার 5000, সেখানে আমি 1000ও তৈরি করছি না। তার মানে এখানে শিক্ষা প্রতিষ্ঠান এবং ফিল্ড দুইটার মধ্যে কানেকশন কম। তো জামাত চাইছে যে এই কানেকশনটাকে ফিল আপ করে ফেলা, যে যারা আসলে এমপ্লয়ার তাদের কাছে প্রশ্ন করা যে তোমরা কি চাও, এবং সেই জিনিসগুলো সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করা, যেন কাউকে বেকার থাকতে না হয়। কারণ বেকারত্ব আসলে অনেকগুলো সমস্যার একটা গোড়া আমরা বলতে পারি, যে এখানে হতাশা তৈরি হয়, সেখান থেকে নানা রকমের ক্রাইম তৈরি হয়, দুর্নীতি তৈরি হয়। তো এই জন্য এরকম একটা ব্যবস্থা যেন সে নিজেরটুকু নিজে করে খেতে পারে, এইটুকু, এবং এটার অ্যাভেলেবিলিটি এনশিওর করা, এটাকে টার্গেট নিয়ে জামাত কাজ করছে। আমরা দেখেছি চায়নাতে একই ঘটনা ঘটেছে, যে চায়নাতে যখন ওরা উচ্চশিক্ষার বিষয়ে যে দেখলাম যে ওরা কমিয়ে দিলেন, দিয়ে ওরা ডিপ্লোমেট মানে এসে
যাতে কারিগরি বিদ্যাটাকে বেশি আনলেন এবং তাতে চায়না সুফল পেয়েছে যে ওদের দেশের মানুষ কিন্তু এখন বেকার নাই বেশি। আমাদের যেরকম অনেক বেশি উচ্চশিক্ষিত, আমাদের চাকরি পেতে গেলে বিসিএস করে কিন্তু হাতে কলমে কাজ করতে পারছি না। সুতরাং আমাদের এই শ্রমবাজারকে কেন্দ্র করেই আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে এটাই করতে চাচ্ছেন যে আমার। তো আপা আপনার কাছে একটু আসি, যে সরকার আপনার বলেছিলেন যে তারা নিরপেক্ষ থাকবেন, কিন্তু তারা এখন দেখা যাচ্ছে যে গণভোট যেটা হবে সেই গণভোটের হা ভোটের পক্ষে তারা ক্যাম্পেইন করছে। তো এখানে আপনার যে আমাদের সিনিয়র আইনজীবী স্বাধীন মালিক সাহেব, উনি এটার কঠোর সমালোচনা করছেন। উনি বলছেন যে সরকারের তত্ত্বাবধায়ক ইলেকশনের সময় তাদের তত্ত্বাবধায়ক সরকারের অবস্থানে যাওয়া উচিত ছিল এবং নিরপেক্ষ থাকা উচিত ছিল, বাট দে আর হ্যাঁ ভোটের পক্ষে কাজ করছে। এই বিষয়টা আপনি একটু বিশ্লেষণ করেন আপনাদের দৃষ্টিতে। হ্যাঁ, দেখেন এটা নিয়ে কিন্তু কথা হচ্ছে অনেক। এখন আমরা বিএনপি থেকে বলা হয়েছিল যে গণভোট এবং ইলেকশন, জাতীয় নির্বাচন, এই দুটো আপনার একই দিনে হোক। তো পরবর্তীতে অন্যান্য দল তারা নানান কথাবার্তা নিয়ে আসার চেষ্টা করেছিল সামনে। পরবর্তীতে যেটা সেটেল হলো যে না, ঠিক আছে, গণভোট আর নির্বাচন একই দিনে হবে। এখন ইন্টারিম সরকারের কাজ কি? ইন্টারিম সরকারের কাজ হচ্ছে দেশে সুন্দর একটা পরিবেশ পরিস্থিতি এমনভাবে বজিয়ে রাখা যাতে আমাদের বহুল আকাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচনটা সঠিকভাবে হয়ে আমরা গণতান্ত্রিক যে অভিযাত্রায় আছি সেই ট্রেনটায় উঠতে পারি। বাংলাদেশের প্রতিটা মানুষ একটা নির্বাচিত সরকার সেটা আশা করেন। অতীতে আপনি জানেন যে গণভোট এর আগে 3 বার হয়েছে। এখন এই গণভোটে কি থাকবে, গণভোটের কয়টা আপনার প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোতে কিভাবে রিয়্যাক্ট করতে হবে, অ্যাক্ট করতে হবে, এই বিষয়গুলো জন্য খুব যথেষ্ট সময় পেয়েছে এটা বলা যাচ্ছে না। গণভোট আবার পিআর নিয়েও কথা বলেছিল জামাত, যে ওই যে উচ্চ কক্ষ, এটা নিয়ে একটা কনফ্লিক্ট আনা এবং গণভোটের দিন নির্বাচন না নির্বাচনের আগে গণভোট না পরে, এগুলো নিয়ে মানে একটা এমন অবস্থা তৈরি করা, ধোঁয়াশা এক কথায় তৈরি করা। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, ঠিক আছে, এখন গণভোটে যেই প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আপনার একটা বিষয় থাকবে নারীর প্রতিনিধি বৃদ্ধি করা, অথচ জামাতের কোনো নারী মনোনয়নই দেয়নি জামাত। ওনাদের কিন্তু অন্যান্য যে অর্গানোগ্রাম ওনার দলের, সেখানে কিন্তু নারীরা আছেন। তাহলে ভাই 6 কোটির ওপরে নারী, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী, তো নারীরা আসতে হবে না? তো সেইটা নিয়ে ওনারা কথা বলবেন। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটি সভাপতি নির্বাচন, এরকম জুলাই সনদের ব্যাপার, জুলাই সনদ আমরা যারা স্বাক্ষর করেছি সেখানেও আপনার নোট অফ ডিসেন্ট নিয়ে অনেকেই এটাকে বিভিন্ন রকম টুইস্ট করবার চেষ্টা করেছে, বিভিন্ন টার্ন দেওয়ার চেষ্টা করেছে। ওটা অবশ্য লাভ হয়নি, কারণ একটা সংগঠনের এটা আপনার গণতান্ত্রিক অধিকার যে আপনি কোন বিষয়টা চান, কোন বিষয়টা চান না। গণভোটে বিএনপির এগেইনস্টে সিস্টেমেটিক্যালি একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বিভিন্ন কোয়ার্টার, ভেস্টেড কোয়ার্টার্স। তারা বলছে বিএনপি না ভোট দিতে বলেছে, কখনো না। আমাদের দলের মহাসচিবের কথা আপনারা শুনেছেন, আমাদের দলের অন্যান্য যে সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের দলের আপনারা দেখেছেন যে সালাউদ্দিন আহমেদ সাহেব, উনি স্থায়ী কমিটির সদস্য অন্যতম, উনি এই যে জুলাই সনদ, ওই ঐক্যমত কমিশনে কত দীর্ঘদিন গেছেন, কথা বলেছেন। এখন সব কিছু মিলিয়ে আপনার গণভোটে হ্যাঁ ভোটটা দেয়া, এটা আমরা মনে করি যে এটাই আমাদের দরকার এই মুহূর্তে। কারণ আমরা আর একটা ফ্যাসিস্ট সরকার আসুক, আর একটা আপনার একদলীয় কর্তৃত্ববাদী সরকার এসে আমাদের উপর চেপে বসুক, এটা আমরা চাই না। এটা আমরা চাই না দেখেই বিএনপির নামে গত 17 বছর অসম্ভব, মানে 1000-এর ওপর গুম, হাজার হাজার খুন, আমাদের দেশনেত্রীর বিরুদ্ধে মামলা, আমাদের বিরুদ্ধে আপনি জানেন যে 1.5 লক্ষের মতন মামলা, প্রায় 40 থেকে 50 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে। কিন্তু আমরা অন্য কারো পরিচয়ে পরিচিত হইনি, নিজেরা নিজেদের পরিচয়ে একেবারে হিমালয়ের মতো দাঁড়িয়েছিলাম।
এখন যেটা গণভোটের যেই বিষয়টা এসেছে সেটাই আমরা মনে করি যে জনগণ যেটা আলটিমেটলি জনগণই না, যেমন হ্যাঁ ভোট দেওয়ার রাইট জনগণের আছে, না ভোট দেওয়ারও রাইট জনগণের আপু আছে। আপনার কাছে একটু আসি, বিএনপির অবস্থান আমরা বুঝলাম যে বিএনপি তাদের কিছু নোট অফ ডিসেন্ট ছিল, তারা জুলাই সনদ স্বাক্ষরও করেছেন, এখন জনগণের উপরে ছেড়ে দিতে চাচ্ছেন যে জনগণ ডিসাইড। আপনাদের অবস্থানটা কি, মানে জামাতের কথা বলছে, আপনি যদি জামাতের অবস্থানটা একটু বলতে পারতেন। জি, অবশ্যই জামাত সহ যারা সাইন করেছে জি, তাদের তো আসলে না ভোটের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা হয়তো একটা ভুল বোঝাবুঝি হতে পারে, হয়তো কোনো দল স্পষ্ট করে না বলার কারণে অথবা যে কোনো কারণেই হোক, কিন্তু এটা আসলে একটা সত্যি কথা যে একবার সাইন করে ফেলার পরে সেখানে কিন্তু তাকে হ্যাঁ ভোটের জন্য চেষ্টাই করতে হবে, বা সে নিজে অন্তত হ্যাঁ ভোটের পক্ষে আছে, তাই না? না, কিন্তু সরকার যে তত্ত্বাবধায়ক সরকার যেটা, জি, এমনিতে কিন্তু আইনি কোনো বাধ্যবাধকতা নাই অথবা আইনি কোনো নিষেধাজ্ঞা নাই সরকার এটা করাতে। বরং আপনি দেখেন এখানে ঐক্যমত্য কমিশনে যাদের মধ্যে কথা হয়েছে সেগুলো হচ্ছে যে বহু আগে নির্বাচিত অথবা বহু আগে যাদের তৈরি হয়েছে, মানে এই 15 বছর তো দেশের মানুষের কোনো অপিনিয়ন দেওয়ার সুযোগ ছিল না। তার মানে তারা হচ্ছেন, জামাত বলেন বিএনপি বলেন, তারা হচ্ছে 2006-এর আগের যারা নেতৃবৃন্দ, তারা একসাথে হয়ে কিছু ক্লজ, কিছু ফ্রেজেস ঠিক করেছেন। এটাকে মানুষের কাছে যেতে হবে না? এটা আমি বলবো যে আইনি বাধ্যবাধকতা যেহেতু নেই বা নিষেধাজ্ঞা নেই, সরকারের জন্য সরকারের প্রচার যন্ত্র ব্যবহার করে মানুষের কাছে এটাকে সহজবোধ্য করে তুলে ধরাটা প্রয়োজন ছিল, এবং এই কাজটা করে সরকার এখানে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন। মুন্নিয়াপা, আপনার কাছে আসি। নির্বাচন প্রায় এসেই গেছে, আর 28 দিন বাকি আছে। এখন নানামুখী জরিপও চলছে, বিভিন্ন সংস্থা বিভিন্ন জরিপ করছে। সম্প্রতি পরশুদিন মনে হয় একটা জরিপ বেরিয়েছে, সেখানে দেখানো হচ্ছে যে আপনাদের দুইটা বৃহৎ দল, তাদের ভিতরে আপনার হাড্ডাহাড্ডি লড়াই, ডিফারেন্স মাত্র 1%। তারা দেখাচ্ছে যে বিএনপি 3.7 এবং জামাত 33.6। কিন্তু আপনাদের যে এই অ্যাডভোকেট ফজলু, উনি বলেছেন যে তারেক রহমানের নেতৃত্বে 240টা আসন আপনারা পাবেন। আপনি একটু আপনার কাছ থেকে শুনতে চাই। জি, না দেখেন, আমাদের এইবার আসন্ন যে নির্বাচনটা, এখানে প্রায় 13 কোটি ভোটার আছে। জি, তো 13 কোটি ভোটারের মধ্যে দুটো বৃহৎ দলের লড়াই হচ্ছে। যে জরিপটার কথা বললেন, যে জরিপটা করা হয়েছে, সেই জরিপটা কোন সংস্থা করেছে, তাদের নাম ধাম পরিচয় কি, কতজন তারা নিয়েছে স্যাম্পল হিসেবে, তো সেখানে কতজনের কত পার্সেন্ট রিপ্রেজেন্ট করছে প্রায় 13 কোটি মানুষকে, এটা একটা বড় প্রশ্ন। এখন আমি মনে করেন 12 কোটি 13 কোটি মানুষের মন বুঝে যাব 600 কিংবা 1300 ভোটারের মনোভাবনার থেকে, এটা ভাববার তো কোনো কারণ নেই। এখন এখানে নানান রকম এজেন্ডা থাকে, নানান রকম আপনার ইকুয়েশন থাকে এই সব জরিপে। এখন আইআরআই-এর একটা জরিপের কথা মনে আছে, ওই ফ্যাসিস্টের আমলের, বলেছিল না যে 70% ইয়ে আছে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হয়। এখন নির্বাচন আর জামাত তো বিএনপির সাথে আমাদের সাথে ছিল গত 17 বছর। জামাত তো আপনার 2018-তে আমাদের প্রতীকে, ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছে 2018-তে। তো জামাত এখন আলাদা হয়ে এইবার যে 5ই আগস্টের হাজার হাজার ছাত্র জনতার যেই রক্তের ওপর নতুন বাংলাদেশ, নতুন চিন্তা, নতুন ভাবনায় আমরা দেখছি, সেখানে তারা বেশ সুবিধাজনক একটা অবস্থানে ছিল বেশ কিছুদিন। কারণ মনে হয়েছে এরকম অবস্থায় তারা তো আর অতীতে পায়নি। কারণ যেই অবস্থা 17 বছরে তাদের ওই নিবন্ধন বলেন দল হিসাবে, কিংবা তাদের কোনো ট্যাফু মানে কোনো শব্দ 17 বছরে তো শুনেন নাই। কিন্তু আমরা কথা বলেছি, আমরা সভা করেছি, সমাবেশ, শত মেরেছে ওই সাউন্ড গ্রেনেড থেকে, এমনি টিয়ার শেল থেকে, গুলি করে মানুষ আমাদেরকে মেরে ফেলা থেকে, এমন কিছু নাই যে আওয়ামী লীগ করেনি, ওই ফ্যাসিস্ট যেই সরকারটা। কিন্তু আমরা
রাস্তায় রাজপথে ছিলাম। এখন যেই কথাটা আপনি বললেন এটা আমরা এটা নিয়ে চিন্তিত বিন্দুমাত্র নই, এই কারণে যে আমরা মনে করি যেহেতু বিএনপির পরিচয়ে আবার বলি 17 বছর আমরা ওই ফিনিক্স পাখির মতো বারবার মাথা চারা দিয়ে দাঁড়িয়ে গেছি একেবারে সাংঘাতিক দানবের সামনে, যখন একটা ভয়ের সংস্কৃতি সারা দেশে, কথা বলতে মানুষ ভয় পায়, চিন্তা করতে ভয় পাচ্ছে, দাঁড়াতে ভয় পায়, সভা করতে ভয় পেত, সমাবেশ করা তো তার দুঃস্বপ্ন ছিল। কাজেই সেই রকম অবস্থায় এবং জামাতের যে অমীমাংসিত ইস্যুগুলো আছে সেগুলোর সব কিছু বাস্তব যে পরিপ্রেক্ষিত সেটায় আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ ভোটের হিসাবে কখনো ভুল করে না। ভোট ওনারা যখন দিতে পারবে নিরপেক্ষ একটা সুন্দর লেভেল প্লেইং ফিল্ডে, তখন তারা সঠিক সিদ্ধান্তই নেবে ইনশাল্লাহ। আমরা সেটার দিকেই তাকিয়ে আছি এবং আমাদের দেশনেত্রী, তার মানে আপনারা ডক্টর অ্যাডভোকেট ফজলু যেটা বলেছেন 240টা, আমি বলি আপনাকে, একটা ফেয়ার, ফ্রি, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক সত্যিকার অর্থে ইলেকশন হলে বিএনপি 200 থেকে 210টা আসন পাবে ইনশাল্লাহ। এটা আমরা প্রত্যাশা করি, এটা আমাদের লেজিটিমেট এক্সপেকটেশন। কাজেই ফজলু ভাই যেটা বলেছে খুব ভুল বলেছে আমি মনে করি না। মাধ্যমে আপু আপনার কাছে আসি, আপনি বিএনপির এক্সপেকটেশন শুনলেন। এখন অনেক রাজনীতি বিশ্লেষক তারা বলছেন যে এইবারের যে নির্বাচনটা হবে সেটার একটা বড় প্রভাব মানে ডিকটেট করবে হলো নতুন প্রজন্মের যারা ভোটার, মানে নিউ ভোটার, তরুণ এবং যুবকরা। তো এই ভোটের একটা ধারাবাহিকতা আমরা গত কিছুদিন দেখেছি যে ডাকসু, চাকসু অনেকগুলো নির্বাচন হয়েছে এবং এই তরুণরা এই জামাতের যে সহযোগী সংগঠন ছাত্র শিবিরকে ভোট দিয়েছে। তো আপনি কি মনে করেন যে এইটা কোনো ইফেক্ট করবে কিনা আমাদের জাতীয় রাজনীতিতে? জি, আমি একটা কথা বলতে চাই যে তরুণরা কিভাবে সিদ্ধান্ত নেয় আমরা যদি এটা একটু বুঝি, যে আমরা এর মধ্যে অনেকগুলো জায়গায় শুনেছি যে কেন ভোট দিয়েছো। কেউ বলেছে যে আমি এদের কাছে নিরাপদ বোধ করি, জি হ্যাঁ। কেউ বলেছে যে ওরা ক্যাম্পাসে এসেছে কথা বলেছে, আমার ওদেরকে বিশ্বাসযোগ্য মনে হয়েছে, হ্যাঁ। তো এখানে কিন্তু একটা ব্যাপার যে ডাকসু বলেন কিংবা ইউনিভার্সিটির যে ক্রাউডটা, সেটা আর সারা দেশের ক্রাউডটা আবার এক না, হ্যাঁ। ওরা যেভাবে সিদ্ধান্ত নেয় সারা দেশের মানুষ সেভাবে হয়তো সিদ্ধান্ত নেবে না, কিন্তু এই প্রজন্মটাকে যদি আমরা মাথায় রাখি, এই প্রজন্মটা কিন্তু পুরনো ধ্যান ধারণাগুলোকে মাথায় রেখে সিদ্ধান্ত নেয় না, ওরা প্রতিদিন অবজার্ভ করে। এবং আপনি যদি জরিপগুলোর দিকে তাকান, জরিপগুলোতে দেখবেন মোটামুটি সবগুলো জরিপেই 1/3 এখনও আনডিসাইডেড। তার মানে কি, তারা আরও দেখছে, হ্যাঁ। এবং আমার মনে হয় যে একটা সময় ওই আনডিসাইডেড পার্সেন্টেজটাই এখানে এসে ডিকটেট করবে এবং নির্ধারণ করবে যে কে আসলে জিতবে। তো এই যুদ্ধটাতে যদি বা এই কন্টেস্টটাতে যদি আমরা তাকাই, সেখানে তরুণরা কিভাবে সিদ্ধান্ত নেয় যেটা বলছিলাম, যে ওরা এখন কে কি বলছে এবং এটা পালন করার সক্ষমতা তার কতটুকু এবং তার নিকট অতীতের ইতিহাস এগুলো দেখবে, ঠিক আছে। তো আমরা যদিও বলছি যে বিশ্ববিদ্যালয় এবং এলাকা দুটো আলাদা জিনিস, কিন্তু দেখেন এই নির্বাচনগুলো মূল নির্বাচনের ফলাফলকে প্রভাবিত না করলেও এই নির্বাচনগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোকে প্রভাবিত করছে। রাজনৈতিক দলগুলো এইটাকে একটা প্রেস্টিজ ইস্যু হিসেবে নিচ্ছে এবং এখানে ইনভেস্ট করছে, এখানে চিন্তা ভাবনা করছে, কথা বলছে। আমরা বিভিন্ন রকম ঘটনা দেখেছি। একদম রিসেন্টটাতে যদি দেখেন, তারেক রহমান দেশে আসার পরে যেটা হলো, সেইটাতেও কিন্তু একজন প্রার্থীকে তিনি অফিসে ডেকেছেন, কথাবার্তা বলেছেন, সে এটা গিয়ে আবার সবার কাছে বলেছে। তো এই ব্যাপারগুলো হচ্ছে যে আমরা কিন্তু এগুলোকে দেখছি যে দলগুলো এগুলোকে সিরিয়াসলি নিচ্ছে, হ্যাঁ। তার মানে ইয়াংদের কাছে পৌঁছানোর চেষ্টা সবার আছে। তো আমার মনে হয় এই কেমিস্ট্রিটা অনেক ইম্পর্টেন্ট। আবার এখানে আরও একটা ব্যাপার আছে যে ভোটের দিনের একটা আলাদা ডিনামিক্স আছে।
কেউ যখন ভোট দিতে যায় জি। সেই দিন তার সাইকোলজিতে একটা জিনিস কাজ করে। একটা সময় মানে এটা ছিল তরুণদের ভোটটা মানে জামাত কি এক্সপেক্ট বেশি করছে কিনা, মানে আমি সেটা বলছি যে জামাত কি তরুণদের ভোটটা কি বেশি মনে করছে যে তাদের দিকে যাবে এরকম মনে এবার করছে? সবাইকেই এটাই এক্সপেক্ট করতেছে, কারণ আচ্ছা। এদের পার্সেন্টেজ বেশি। আপু আপনার কাছে আসি, একটা নতুন সিস্টেম হয়েছে যে প্রবাসীরা ভোট দিবে এবার, এবং আপনার সেটার ভোটও অনেক। এই ভোটটা আপনার কি ইফেক্ট করতে পারে আপনাদের? না, প্রবাসীদের আমরা তো দেখলাম বেশ কয়েকটা জায়গায়, জি। বাহরাইন, কুয়েত, ওমান, বিভিন্ন জায়গায় পোস্টাল ব্যালট নিয়ে একটা বিভ্রাট আমরা জি। দেখেছি। সেই বিভ্রাটটা এটা কখনোই আসলে কিন্তু কাম্য না এই সময়ে। এটা ফার্স্ট টাইম এটা হচ্ছে, এবং তারা রেমিটেন্স আমাদেরকে পাঠিয়ে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেন, কিন্তু পোস্টাল ব্যালটের যে ব্যাপারটা, এটায় দেখা যাচ্ছে যে ধানের শীষের যেই প্রতীকটা, সেটা ব্যালটের একদম ওই মিডলে একটা এমন কর্নারে, যে আপনি যদি এই কাগজটাকে ভাঁজ করেন, এই ভাঁজের এটা ব্যালটটা ধানের শীষের প্রতীকটা পড়ে এখানে, আর এভাবে যদি খুলেন জামাতের যে দাঁড়িপাল্লা সেটা আছে এইখানে একদম ফার্স্ট রোতে, আর আমাদের বিএনপির ধানের শীষ 1 2 3 4 5 এই যে এই জায়গায় এই ভাঁজে ছোট্ট করে আমার কাছে আছে ব্যালটের ছবিটা। কাজেই এটা আমরা আমাদের যে টেকনিক্যাল কমিটি, এবং আপনি জানেন আমাদের প্রতিনিধি, আমাদের স্থায়ী কমিটির সদস্য যারা আছেন, ওনারা কথা বলেছেন যে এটা কোনো দিন কাম্য হতে পারে না। এটা কি উদ্দেশ্যে, কি কারণে, কারা এটা করেছে, পোস্টাল ব্যালটটাকে এইভাবে কারা করেছে, এবং কারো কারো জায়গায় বেলায় দেখা যাচ্ছে যে এই ব্যালট আপনার ইন্টেনশনালি আমাদের কাছে মনে হয়েছে যেন ধানের শীষ প্রতীকটা কেমনভাবেই দেওয়া হয়েছে আপনার চোখের আড়ালে চলে যায়, আর অন্যান্য প্রতীক সেগুলো একদম ফার্স্ট রোতে বড় বড়। এটা তো ভাই হতে পারে না, এটার পুনর্মুদ্রণ এবং সংশোধন, সেই কথা আমরা বলেছি। বাহরাইন এবং ওমানের দুটো ঘটনায় যেখানে আমাদের নজরুল ইসলাম খান স্যার গিয়েছিলেন, একাধিক ব্যালট পেপার একসঙ্গে নিয়ে কাজ করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ব্যালট পেপার ভোটারের আমানত বলেছেন, অন্য কারো হাতে থাকা সম্পূর্ণ বেআইনি। এখন এই সব ঘটনায় জড়িত ব্যক্তি কারা, তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, এবং পুরো পোস্টাল ব্যালটের যে প্রক্রিয়া এটাকে প্রশ্নবিদ্ধ করেছে। এটা নিয়ে ভবিষ্যতে কিভাবে কি করবে সেটা নিয়ে পরিষ্কার একটা কথা নির্বাচন কমিশন বলবেন। বিএনপি আর আমরা মানে ভিডিও 27 সেকেন্ডের বিভিন্ন ভিডিওতে চট্টগ্রাম 3 আসনের কথাও বলতে শোনা গেছে এখানেও। এখন আমরা মনে করি যে নির্বাচন কমিশনে যারা আছেন ওনারা কারো বেলায় পক্ষপাতিত্বমূলক আচরণ করবেন না। সবার বেলায় আইন, সবার বেলায় এক। নির্বাচন কমিশনের এবং নির্বাচন ভোটের বিভ্রাটের কারণেই আর ওই গণতন্ত্র হত্যা করার কারণেই কিন্তু 5ই আগস্ট এটা ভুলে গেলে হবে না, কারো জন্যেই এটা ভুললে হবে না, এটা মাথায় রাখতে হবে। আর বাহরাইনে একটা বিশেষ রাজনৈতিক দলের নেতারা অনেকগুলো ব্যালট পেপার হ্যান্ডেল করছেন, এটার ভিডিও ভাইরাল যেটা হয়েছে, এখন নির্বাচন কমিশন বলছে যে এটা তাদের নজরে এসেছে এবং তারা বাহরাইনের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন। তো নজরুল ইসলাম খান স্যার বলেছেন যে ইসি আশ্বস্ত করেছে এই ব্যাপারে তারা তদন্ত করে তারপর প্রতিবেদন দেবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। কাজেই নির্বাচন কমিশনের উচিত যে এই বিষয়গুলোকে খোলাসা করা। ওনারা মনে একটা টাইমও দিয়েছে যে তারপরে আপনাদের সাথে আবার আলাপ করবে। আমি আপু আপনার কাছে আসি। বাংলাদেশ ভারতকে জানিয়ে দিয়েছে, আইসিসি কে, যে বাংলাদেশ খেলতে যাচ্ছে না ভারতের। তো গতকালকে এটা প্রথম আলোর লিড নিউজ ছিল। তো আপনি এই বিষয়টাকে, বাংলাদেশের সিদ্ধান্তটাকে আপনি কিভাবে মনে করেন, কি মনে করেন সিদ্ধান্তটা? দেখেন, একটা সময় খেলা, স্পোর্টস আবিষ্কারই হয়েছে এই জন্য যেন মানুষ প্রচলিত রাজনীতি, প্রচলিত শত্রুতা ভুলে এখানে এসে তার প্রতিযোগিতামূলকভাবে একটা অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে, এটার মাধ্যমে বন্ধুত্ব এবং সম্পর্ক বাড়বে। তো ভারতের অবস্থাটা আসলে এখন এরকম যে একটা
অবন্ধুসুলভ প্রতিবেশীর মতন আচরণ করেছে। দীর্ঘদিন তারা মানে আমাদেরকে দাদাগিরিটা দীর্ঘদিন তারা আমাদেরকে শোষণ করেছে। জি। তারা গোপনে গোপনে এই দেশে একটা দলের সাথে সম্পর্ক করেছে, যেটা জি। উচিত ছিল রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক জি। না করে রাষ্ট্র একটা দলের সাথে সম্পর্ক করেছে, এবং এই অবৈধ সম্পর্কের আমরা ফলাফলটাও দেখেছি। যিনি পালিয়ে গেছেন তিনি ঠিক তার গন্তব্যে গিয়ে পৌঁছেছেন, তার বন্ধুর কাছেই গেছেন। তো এটারই আমি মনে করি এটার একটা কন্টিনিউয়েশন চলছে। সরকার এটাকে হ্যান্ডেল করা উচিত, প্রপারলি হ্যান্ডেল করা উচিত, এবং আমরা দেখব যে ভবিষ্যতের সম্পর্কগুলো যেন নষ্ট হয়ে না যায়। আবার তাদের করা যে একটা নিরাপত্তার একটা ঘাটতি, এই হুমকিটারও জবাব দেওয়া যায়। তো আমি এখানে একটা কথা একটু বলতে চাই, যে আপার একটা কথার প্রেক্ষিতে, যে ব্যালটের ব্যাপারে যে কথাটা বলা হচ্ছে, এটা তো আসলে দৈবচয়ন, তাই না? যে দৈবচয়ন আসলে না, এখানে ক্রনোলজিক্যালি সাজানো মার্কাগুলো, প্রতীকগুলো সেভাবে এসে যদি কেউ একটা জায়গায় পড়ে, ইসির পক্ষে কথা বলছেন না, আমি একটা কথা বলি, যে কেউ এটা বলতে পারেন যে আমার প্রতীকটা একটা মানে প্রশ্নবিদ্ধ জায়গায়, তাহলে একটা মার্জিন মাঝে রেখে এটাকে দুই পাশে ফেলা হোক, এটা বলতেই পারে। কিন্তু এটার সাথে সাথে আমি যদি বলি যে ওই কোনায় কেন, সেটা ওই দলের সাথে ইসির একটা যোগসাজশ, আমার মনে হয় এইটাও প্রয়োজনীয়, এবং এটা আসলে কেউ এক্সপেক্ট করে না। জি। এইটুকু বলার ছিল। বিএনপি আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ব্যালট বিভ্রাট, না শিওর, বিএনপি কথা বলতে পারে, কিন্তু এখানে এটা দিয়ে যে ইসির সাথে জামাতের একটা সম্পর্ক বের করা হচ্ছে, আমার মনে হয় সেটাও প্রয়োজনীয়। না, যেটা সংশ্লিষ্ট প্রার্থীদের কেবলমাত্র তাদের নাম প্রতীক রাখার প্রস্তাব বিএনপি করেছে, এখানে কথা যেন না আসে, হ্যাঁ, সেটা সেভাবেই করতে হতো। কারণ এটা আমাদের 4টা টার্ম, 4×5 20 বছর পর একটা নির্বাচন হতে যাচ্ছে। কাজেই নাথিং ইজ ভেরি ইজি, আমরা জানি। ঘাপটি মেরে বসে আছে বহু ওই শকুনের দল, সেটাও আমরা জানি। কিন্তু আমরা চাই না যে ফ্যাসিস্ট যারা আছে তারা এখানে নানানভাবে আপনার প্রভাব বিস্তার করবে, প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে, আমরা তো জানি সেটা। এখন সবকিছু মিলিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে, কারণ না হলে যেটা হবে সেটা ভাই আমাদের দেশে আমরা এটা এফোর্ড করতে পারবো না। মুনিয়াপা, আপনার কাছে আসি। দ্বৈত নাগরিকের বিষয়টাকে উদারভাবে দেখার জন্য আপনাদের দল থেকে ইসিকে অনুরোধ করা হয়েছে, এই বিষয়টা একটু যদি আপনি বিশ্লেষণ করতেন। না, এটা ঠিক এইভাবে না যে নির্বাচন আচরণবিধি যে আছে এটা লঙ্ঘনের ঘটনা, অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে শীর্ষ নেতারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় নির্বাচন কমিশনের ভূমিকা, সেটা নিয়ে প্রশ্ন করেছে। এবং সেই সাথে যে জাতীয় সংসদ নির্বাচন সামনে, নির্বাচন কমিশনের চোখের সামনে কিছু যেই ঘটনা, সেই ঘটনাগুলো ঘটলেও কখনো দেখা যাচ্ছে ইনঅ্যাকশন, মানে কোনো ব্যবস্থা সেভাবে নেওয়া হচ্ছে না। দ্বৈত নাগরিকত্বের বিষয়ে অনেকে অনেকভাবে নানান কথা বলবার চেষ্টা করছে, যেটার কোনো আমাদের নেতাকে নিয়ে সেটার কোনো সত্যতা নেই। কিন্তু যাদের বেলায় আছে সেখানে যে আইনটা অ্যাপ্লিকেবল সেটা ডিউলি অ্যাপ্লাই করতে হবে নির্বাচন কমিশনকে। অন্য দলগুলোর উল্লেখযোগ্য নেতা আছে, অনেক গুরুত্বপূর্ণ নেতা আছেন, প্রধান নেতারাও নির্বাচনের প্রচার কিন্তু চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এখন নির্বাচন কমিশন এবং নির্বাচনী কর্মকর্তাদের চোখের সামনে অনেক ঘটনা ঘটলেও কোনো ব্যবস্থা যদি না নেওয়া হয়, তাহলে তো এটা আপনার নির্বাচনী আচরণবিধি প্রয়োগে যে একটা বৈষম্যের অভিযোগ সেটা আসবে, এটা স্বাভাবিক। এটা দ্বৈত নাগরিকত্বই হোক কিংবা অন্যান্য সবগুলো বিষয়ই। আর বিএনপির দেখেন সাধারণ প্রার্থী বা পরিবারের সদস্যদের ছোটোখাটো ঘটনায় শোকজ করা, হ্যাঁ, একটা কারণ দর্শানোর নোটিশ টোটিস করা হলেও অন্য দলগুলোর দেখা যাচ্ছে শীর্ষ নেতাদের ক্ষেত্রে একই আচরণ, কিন্তু ওই এক যাত্রায় দুই ফল দেখা যাচ্ছে আর কি, যেটা আপনার খুব ভালো বার্তা দিচ্ছে না। তো এই ব্যাপারে কেয়ারফুল হতে হবে। আমরা আইন সবসময় তো আইন মেনে নিতে প্রস্তুত, আমরা তো আপনার আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, কিন্তু সেটা সবার জন্য সমানভাবে প্রয়োগ হতে হবে। আপু, আপনার কাছে আসি। আমরা এই যে গত বছর যেটা পার করলাম 2025 সালে, এখানে আপনার একটা পত্রিকা রিপোর্ট করেছে যে এই 2025 সালে 1786টা আন্দোলনকে মোকাবেলা করতে হচ্ছে আমাদের এই পুলিশ বাহিনীকে। এর ফলে পুলিশের 601 জন আহত হয়েছেন।
তা পুলিশের এই যে বিষয়টা এবং সামনে নির্বাচন, আপনি কিভাবে একটা বিষয়টাকে দেখেন যেটা? জি, এটা অবশ্যই একটা শঙ্কার বিষয়। জি আপনি দেখবেন যে বাংলাদেশে আসলে দীর্ঘদিন ধরে একটা বিচারহীনতার সংস্কৃতি চলে এসেছে, তো কোনো কিছু হলেই মানুষ নিজেই একটা কিছু সমাধান করতে বের হয়ে পড়ে। এবং এখানে যেটা দেখা যাচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্টের সময়টাতে দুইটা ব্যাপার। এটা মব একটা সংস্কৃতির হচ্ছে কথা একটা ব্যাপার হচ্ছে যে যথেষ্ট সময় আগে জানার পরেও সরকার এটাতে রিয়াকশন দেখাতে দেরি করেছে জি বিভিন্ন বিষয়ে। এইটাতে কিন্তু অনেকের উৎসাহ বাড়ে। জি আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে একটা জিনিস আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে একটা দল আছে তারা সবসময় ইন্টারিম খারাপ, ইন্টারিম অকার্যকর, এবং আমরা আগেই ভালো ছিলাম, এই পার্টটা, তাই না? জি। এবং যে চলে গেছে সে তো একলা চলে গেছে, সে তো সাঙ্গপাঙ্গ নিয়ে যায় নাই। এবং এই জায়গাটা কেন ইম্পর্টেন্ট, যে নির্বাচনেও কিন্তু তারা অত্যন্ত অ্যাক্টিভলি কাজ করবে। আপনি দেখেছেন একটা দিনের কথা আমি বলবো, যেদিন শেখ হাসিনার রায় হলো জি তার আগের দিন তারা কিন্তু সেদিন মাঠে ছিল না, কিন্তু তারা আগের দিন এমন কিছু হুমকি দিয়েছে, আমরা দেখেছি যে আমার বাচ্চাদের স্কুল বন্ধ করে দেওয়া হলো, কারণ এখানে অনলাইনে স্কুল করলো ওরা, আমার নিজের কর্মক্ষেত্রেও লিমিটেড করে দেওয়া হলো। তার কারণটা কি? এবং আমার ইউনিভার্সিটির একটা গাড়ি সহ বেশ কিছু ছাত্রদের যেটা পরিবহন, সেগুলোতে আগুন ধরানো হয়েছে। তার মানে এরা হচ্ছে সামনে তো আসার অবস্থা নাই, এজন্য এরা পেছন দিয়ে এমনভাবে আসছে যাতে এদের সাথে আসলে পরে ফিল্ডে কারা থাকছে, পুলিশ থাকছে, তাই না? এই ঘটনাগুলোকে আমাদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। এবং এখানে আরও একটা ব্যাপার, যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে এবং তারা মাঠে আছে, তারপরেও এই ধরনের ঘটনা ঘটা আসলে বাংলাদেশের জন্য অভূতপূর্ব। এটাকে আমাদের মাথায় রাখতে কিন্তু হবে। সেনাবাহিনী তো, আপু আপনার কাছে আসি, আপনার যেহেতু আপনাদের দলের ঘটনা, যৌথ বাহিনীর হেফাজতে বিএনপির নেতার মৃত্যু উত্তাল চুয়াডাঙ্গা, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা তো অত্যন্ত দুঃখজনক। চুয়াডাঙ্গায় যে ঘটনাটা ঘটেছে, যে সেনাবাহিনী আমাদের একজন নেতা, তাকে যেই অভিযোগই হোক, যেটাই হোক, এই সময়ে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, এটা তো শেখ হাসিনার সরকার না, এটা তো ফ্যাসিস্ট সরকার না, তাহলে কেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কেন ঘটতে হবে এই সময়? এখন কি কারণ আছে? বিচার বহির্ভূত খুব খারাপ কাজ করেছে, কোনো অপরাধ করেছে, তো আইন আছে, আদালত আছে। 601 জন আহত, আপনারা মবও করবেন? না না না, ঠিক আছে, আমরা তো ভাই, বিএনপি কিন্তু মব করে না। এইটা আপনারা কিংবা যারা গণমাধ্যম কর্মী আছেন, বাংলাদেশের 18-20 কোটি মানুষের চোখ আছে, সবাই জানেন যে কারা মব করে। মবতন্ত্র বিএনপি কখনো সাপোর্ট করি না, আমরা এনকারেজ করি না, আমরা অ্যাকসেপ্ট করি না। কারণ আমরা বলেছি আইনের শাসন দেশে থাকতে হবে। মানবাধিকার যেহেতু গত 20 বছরে আমরা দেখিনি, কাজেই আজকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতন এই রকম একটা ঘটনা যখন ঘটে, এটা অত্যন্ত দুঃখজনক। তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ, সুনির্দিষ্ট কোনো ঘটনা, সুনির্দিষ্ট যেটাই থাকুক, মামলা করতেন, মামলা করে আপনারা যারা অথরিটি আছে তাদের হাতে তুলে দিবেন। এটাই তো নিয়ম, এটাই তো একটা দেশে যখন আইন থাকে, কানুন থাকে, আইনের শাসন থাকে, তখন তো সেটাই আমরা আশা করি। এই বিষয়ে আমাদের মহাসচিবের মন্তব্য আছে, মহাসচিবের মন্তব্য আছে, এবং সেনাবাহিনী নিজেরাও এই বিষয়ে কথা বলেছেন, আইএসপিআর এ ওনারাও একটা কথা বলেছেন। কাজে এরকম ঘটনা আর ঘটুক, এটা আমরা চাই না, এটা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। জি, আমি আপনার কাছে একটু আসি, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। ইসলামী জামাতের সাথে ইসলামী আন্দোলনের এখনো সমঝোতা হয় নাই বলে নিউজ আসছে, এটাকে আপনি কিভাবে দেখেন? আপনাদের জোট কি শেষ পর্যন্ত থাকবে কিনা? দেখেন, জোটে আসলে প্রত্যেকেই নিজের স্বার্থ দেখতে চায়, জি, দেখতে হবে। এবং আমি বলবো যে কেউ যদি মনে করেন যে জোটে এসে তার ক্ষতি হচ্ছে, তার তো বাধ্যবাধকতা নাই জোটে আটকে থাকার। জি, দে ক্যান সেট ফ্রি, দে ক্যান বি সেট ফ্রি। তো এইটাতে আসলে আমার কাছে মনে হচ্ছে যে এখানে ঘটনা যা ঘটছে, এটার চাইতে মিডিয়ার আগ্রহ অনেক বেশি। হ্যাঁ, এটার কারণে এটা নিয়ে মানুষের মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে। এটা যদি একবার নিজেরা কথা বলে তারপর এটা ডিসক্লোজ হতো, তাহলে এটা ভালো হতো, এটা দুইটা দলের জন্যই ভালো হতো আমার মনে হয়। আপু আপনার কাছে একটু আসি। আমরা দেখলাম যে তারেক রহমান দেশে ফেরত আসার পরে বিএনপির অনেক বিদ্রোহী ক্যান্ডিডেট তারা কিন্তু নির্বাচন থেকে সরে আসছে।
এটাকে কি আপনি তারেক রহমানের একটা সাংগঠনিক দক্ষতা হিসেবে দেখছেন কিনা? অবশ্যই, কারণ তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন 25শে ডিসেম্বর, জি। এটা তো আপনারা দেখেছেন লক্ষ কোটি মানুষের যেই ভীষণ রকমের ভালোবাসায় উনি সিক্ত হয়েছেন। আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের দেশনেত্রীর ছায়া, তার বাইরে এসে এই যে মানুষের কাছে ওনার যে পজিটিভ একটা অরা, যেটা দিয়ে উনি ওনার যে ভাইব্রেন্ট একটা উপস্থিতি, সেটার মাধ্যমে 17 বছর নির্বাসনে ভয়ঙ্কর কষ্ট, নির্যাতন 111-এর গভর্নমেন্টের, আপনার শারীরিক এবং মানসিক, তারপর ওনার এই ফিরে আসাটা একেবারে বীরের মতো সত্যিই ফিরেছেন না, উনি one to one এবং কথা বলছেন এবং প্রত্যেকের সবাইকে সাথে আপনি দেখেন যে এই যে এর মধ্যে অটো চালক, রিক্সা চালক, ছাত্র যে ফার্স্ট হয়েছে তাদের সাথে কথা বলছেন, অনেকে যাচ্ছেন। ওনাকে সত্যি কথা বলতে কি, যেই মানে নেতৃত্ব বাংলাদেশের মানুষ এখন আশা করে, যেই নেতৃত্ব, যেই ভালোবাসা, যেই দেশপ্রেম, আমাদের যেই সততা আমাদের শহীদ আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ছিল, আমাদের দেশনেত্রীর যে একেবারে জানা যায় মনে হয়েছে যে সারা ঢাকা শহরেই আপনার জানাজা পড়ছে। বুঝতে পারছি। আমাদের দেশনেত্রীর ওই যেই গণতন্ত্রের জন্য ওনার যে আন্দোলন, ওনার যে সারাটা জীবনী সংগ্রাম, আর আমাদের মুক্তিযুদ্ধে যে আমাদের যে রোলটা, কাজেই সব কিছু মিলিয়ে তারেক রহমান সাহেব উনি নিজে পুরে পুরে খাঁটি সোনা হয়েছেন এই 17 বছরে, এবং উনি এখন হি ইজ রেডি টু লিড দ্য নেশন। ইনশাল্লাহ আমরা চাই উনি আমূল পরিবর্তন একটা যেটা এসেছে ওনার মধ্যে, এখন যে লিডারশিপ আমরা দেখছি সেই ভাইব্রেন্ট এবং পজিটিভ লিডারশিপের মাধ্যমে উনি বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে যথোপযুক্ত নেতৃত্ব দেবেন এবং আমাদেরকে ইনশাল্লাহ সামনের দিকে নিয়ে যাবেন। মাদিয়া আপু, আপনার কাছে একটু আসি, আমাদের সময় একেবারেই শেষ। আমরা প্রথমেই বলেছি যে দুই মিত্র শক্তি একসাথে দীর্ঘদিন রাজপথে লড়াই করেছিলেন এবং এই লড়াইয়ের ফলেই কিন্তু ফ্যাসিস্ট সরকার চলে যেতে বাধ্য হয়েছেন। কিন্তু অনেক রাজনীতি বিশ্লেষক বলছেন যে বিএনপি এবং জামাতের ভিতরে প্রতিযোগিতা থাকুক, কিন্তু এটার জন্য প্রতিহিংসা কিংবা সংঘাতে না যায়। আপনি কিভাবে মনে করেন এটাকে? জি, এটা একসময় এক্সপেকটেশন ছিল, কিন্তু এখনকার বাংলাদেশের জন্য, আজকের 26-এর বাংলাদেশের জন্য এইটা একটা অপরিহার্য জিনিস। জি। কারণ আমরা জানি যে যেই তৃতীয় শক্তিটাকে আমরা দেখতে পাচ্ছি না, ব্যালটে নাই, মিডিয়ায় নাই, কিন্তু তারা আছে এবং এখানের যে কোনো পর্যায়ের কোনো রকমের মতদ্বৈততা, কোনো রকমের শত্রুতার ফসল তোলার জন্য তারা তৈরি আছে। তো এখন এটা নিয়ে আসলে আমাদেরকে কোন লেভেলে সতর্ক হতে হবে? নেতৃত্ব লেভেলে সতর্ক হতে হবে। কারণ মানুষের টেন্ডেন্সি হচ্ছে মানুষ তার লিডারকে অনুসরণ করে। আমরা যখন দেখব যে লিডারশিপ থেকে এটার ব্যাপারে সহজ স্বাভাবিক ভাষা এবং খুব সোজাসুজি এটা বলা হচ্ছে যে আমরা প্রতিযোগী, কিন্তু আমরা প্রতিদ্বন্দ্বী হতে পারি, কিন্তু আমরা আমাদের মধ্যে শত্রুতা থাকবে না, তাই না? এবং আমরা এখান থেকে একটা জিনিস শিখার আছে, আমরা কিন্তু 24-এ ছাত্রদের থেকে শিখেছি। আমি আপনাকে একটা ঘটনা একটু মনে করিয়ে দেব যে আমি দেখছিলাম টেলিভিশনে যখন ফলাফল ঘোষণা হচ্ছিল, তো একটা ইউনিভার্সিটির 2জনই ভিপি প্রার্থী, একজন অপেক্ষা করতে করতে বেঞ্চে ঘুমিয়ে গেছেন, আরেকজন পিছনে দাঁড়িয়েছিলেন যিনি জিতেছেন। তো ওকে ডেকে যে এখন নাম বলবে মনে করিয়ে দিয়েছেন। আমার মনে হয় এই সৌন্দর্যটা থেকে আমাদের শিখতে হবে। আমাদেরকে শেষ করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের দুইজন নেত্রীর কথা, এবং যে কথাটা বেরিয়ে আসলো সেটা হলো যে দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বাংলাদেশের দুইটি রাজনৈতিক শক্তি বিএনপি এবং জামাত ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ছিলেন, লড়াই করেছেন, এবং এখন তারা ভোটের জন্য একটা রাজনৈতিক প্রতিযোগিতায় তারা নেমেছেন, কিন্তু তাদের ভিতরে শত্রুতা তারা চান না এবং সংঘাত তারা চান না, এবং তারা ঐক্যবদ্ধ থাকতে চান এবং দেশকে তারা সামনের দিকে এগিয়ে নিতে চাচ্ছে। আমরাও সেটা আশা করি। আগামীতে আপনারা সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।